আসসালামু আলাইকুম। গল্পন্যাস চ্যানেলের পক্ষ হতে আমি নেহা আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। শুনছিলেন হুমায়ুন আহমেদের রচিত উপন্যাস কে কথা কয়। আজ পর্ব 4। সালেহ ইমরান আরেকটি সিগারেট ধরালেন। সিগারেট পরপর 2টি হয়ে গেছে, এটা খারাপ লক্ষণ। এখন সিগারেটের সংখ্যা দ্রুত বাড়বে। সালেহ ইমরান মতিনের দিকে ঝুঁকে এসে বললেন, তোমার কর্মকাণ্ড প্রথমে বুঝতে পারিনি বলে ভুল সিদ্ধান্ত নিয়েছি। তুমি এখানেই থাকো। মতিন উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আমার ইচ্ছা করছে না। চট করে না বলবে না, যে কোনো সিদ্ধান্তই ভেবেচিন্তে নিতে হয়। অনেকেই ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয় না। ঠিক আছে, তুমি চলে যেতে চাচ্ছ, চলে যাবে। আমার সঙ্গে এক কাপ চা খেয়ে যেতে তো সমস্যা নেই। বসো প্লিজ। মতিন বসল। সালেহ ইমরান সিগারেটের প্যাকেট এগিয়ে দিলেন। নিশু তার বাবার জন্য ক্র্যাচ কিনে এনেছে, অ্যালুমিনিয়ামের হালকা ক্র্যাচ, ঝকঝক করছে। আজিজ আহমেদ বিরক্ত গলায় বললেন, এ কি ক্র্যাচ কি জন্যে? নিশু বলল, ক্র্যাচের ব্যবহার তুমি জানো না বাবা? বগলের নিচে দিয়ে হাঁটবে। হাইট অ্যাডজাস্টমেন্টেরও ব্যবস্থা আছে। এসো হাইট ঠিক করে দেই। আমি ক্র্যাচ বগলে দিয়ে হাঁটবো কি জন্যে? তুমি ক্র্যাচ বগলে দিয়ে হাঁটবে কারণ তুমি পা মচকে ফেলেছ, পা ফেলতে পারছো না। পা তো ভাঙে নাই, সামান্য মচকেছে। একদিন রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। যখন ঠিক হয়ে যাবে তখন আর ক্র্যাচ ব্যবহার করবে না, ঠিক না হওয়া পর্যন্ত করবে। উঠে দাঁড়াও, আমি হাইট ঠিক করব। আজিজ আহমেদ কঠিন গলায় বললেন, না। নিশু বলল, তুমি রেগে যাচ্ছ কেন বাবা? সব বিষয় তুই জোর খাটাস, এটা আমার পছন্দ না। মেয়ে তার বাবার উপর জোর খাটাতে পারবে না? না। বাবা কি মেয়ের উপর জোর খাটাতে পারবে? মেয়ের জ্ঞান বুদ্ধি না হওয়া পর্যন্ত পারবে। নিশু শান্ত গলায় বলল, আমার জ্ঞান বুদ্ধি কি হয়েছে? আজিজ আহমেদ বললেন, তোর জ্ঞান বুদ্ধি হয়নি, তারপরেও আমি কিন্তু তোর উপর জোর খাটাই না। আমার জ্ঞান বুদ্ধি হয়নি। না, এমএতে ফার্স্ট ক্লাস পেলেই জ্ঞান বুদ্ধি হয় না। আমার জ্ঞান বুদ্ধি হয়নি এটা কেন বলছো? ব্যাখ্যা করতে হবে? অবশ্যই ব্যাখ্যা করতে হবে, উদাহরণ সহ ব্যাখ্যা করতে হবে। মনে করো পরীক্ষায় প্রশ্ন এসেছে, নিশুর জ্ঞান বুদ্ধি নেই, বিষয়টি উদাহরণ সহ বিশেষভাবে ব্যাখ্যা করো। শুনলাম তুই ইংল্যান্ডে যাবার আগে বিয়ে করবি, তারপর শুনলাম নিজেই পাত্র খোঁজায় বের হয়েছিস। একজন না করেছে, এখন অন্য 2 জনের সঙ্গে দেন দরবার করছিস। তারপর শুনলাম 2 জনের একজন রাজি হয়েছে, এখন আবার তুই রাজি না, কারণ যে রাজি হয়েছে সে তোর সঙ্গে ইংল্যান্ড যেতে চায়। এতে আবার তোর আপত্তি। আরো ব্যাখ্যা লাগবে? না। নিশু উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, বাবা আমি বেরুচ্ছি, দুপুরের আগেই ফিরব। তুমি আবার রান্না করতে বসবে না, আমি দুপুরের খাবার নিয়ে আসব। ক্র্যাচ জোড়া নিয়ে যা, আমার দেখতে ভালো লাগছে না। নিয়ে যাচ্ছি। মতিনের কোনো খবর পাওয়া গেছে? তার সঙ্গে আমার জরুরি আলাপ ছিল। 1 সপ্তাহ ধরে তার কোনো খোঁজ নেই। সে কোথায় গেছে জানি না। তার মেসে গিয়েছিলাম, সেখানেও নেই। মোবাইলে অনেকবার টেলিফোন করেছি, রিং হয় কিন্তু ধরে না। ও আচ্ছা, এখন বলো, মতিনের জ্ঞান বুদ্ধি কি ঠিক আছে, নাকি সেও জ্ঞান বুদ্ধি শূন্য? আজিজ আহমেদ জবাব দিলেন না। নিশু চলে গেল, সঙ্গে ক্র্যাচ নিয়ে গেল না। আজিজ আহমেদ রাগী চোখে ক্র্যাচের দিকে তাকিয়ে সময় পার করতে লাগলেন। ডান পায়ে তিনি ভালোই ব্যথা পেয়েছেন। সিঁড়ি দিয়ে নামার সময় সমস্যাটা হয়েছে। যে ধাপে পা ফেলতে চেয়েছেন সেই ধাপে না ফেলে তার পরের ধাপে ফেলেছেন। মস্তিষ্ক কোঅর্ডিনেটে সমস্যা হয়েছে। মস্তিষ্কের বয়স হয়েছে। সে ক্লান্ত। এ ধরনের ভুল সে আবারও করবে। তিনি রাস্তা পার হচ্ছেন, দৈত্যের মতো ট্রাক আসছে, হর্ন বাজাচ্ছে। মস্তিষ্ক তাকে সাবধান করতে ভুলে যাবে। লোকজন আহা আহা করে ছুটে আসবে। একজন ছুটবে ট্রাক ড্রাইভার এবং হেল্পারের পেছনে। ট্রাক ড্রাইভার ধরা পড়বে না, কিন্তু অল্প বয়স্ক হেল্পারটা ধরা পড়ে যাবে। তাকে তৎক্ষণাৎ মেরে ফেলা হবে। যারা তাকে মেরে ফেলবে তারা কিন্তু খুবই স্বাভাবিক মানুষ। অফিস শেষে বাসায় ফিরে মেয়েকে অঙ্ক শেখায়,
স্ত্রীকে সঙ্গে নিয়ে বেইলি রোডে নাটক দেখতে চায়। চাচাজি! আজিজ আহমেদ ভূত দেখার মতো চমকে উঠলেন। এত চমকানোর মতো কিছু হয়নি। তার সামনে মতিন দাঁড়িয়ে আছে। মতিনের হাতে বাজারের ব্যাগ, ব্যাগ ভর্তি বাজার, 2 কেজি খাসির মাংস, খাসির কলিজা, বিশাল সাইজের একটা ইলিশ, 3টা গলদা চিংড়ি। মতিন বলল, চাচাজি, আপনি কি ধ্যান করছেন? কতক্ষণ ধরে আপনার সামনে দাঁড়িয়ে আছি, আপনি দেখেও দেখছেন না। কি চিন্তা করছিলেন? কিছু না। আপনার পায়ে কি হয়েছে? পায়ে কিছু হয়নি, সামান্য মচকেছে। ক্র্যাচ ফ্র্যাচ দেখতে পাচ্ছি। নিশুর কাণ্ড। তুমি অবশ্যই আজ যাবার সময় ক্র্যাচ দুটি নিয়ে যাবে। ইট ইজ অ্যান অর্ডার। মতিন বলল, চাচাজি, আপনি কি কোনো কারণে রেগে আছেন? আমি রেগে আছি। যতবার ক্র্যাচ দুটি চোখে পড়ছে ততবারই রাগ বাড়ছে। চাচাজি, আপনি মাথা থেকে ক্র্যাচের ব্যাপারটা দূর করে দিন। আমি যাবার সময় এই 2 বস্তু নিয়ে যাব। কিছুদিন ক্র্যাচ বগলে দিয়ে হাঁটব। আজিজ আহমেদ ভুরু কুচকে বলেন, কেন? পঙ্গু জীবনযাপন করে দেখি কেমন লাগে। মানুষদের সহানুভূতি নিয়ে জীবনযাপন। পঙ্গুদের প্রতি সমাজের সহানুভূতি আছে। চাচাজি, আপনি কি জানেন পঙ্গুদের পৃথিবীর কোনো দেশেই ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়ার বিধান নেই? জানি না তো, বাংলাদেশেও নেই। তুমি এতদিন ছিলে কোথায়? ডুব দিয়েছিলাম চাচাজি, এখন ভেসে উঠেছি। আবার কবে ডুব দেবে? জানি না। চাচাজি, চলুন রান্নাবান্নায় নেমে পড়ি। হঠাৎ কিছু টাকা পেলাম, বাজার নিয়ে এসেছি। একটা ইলিশ মাছ এনেছি ফাটাফাটি। সেই ইলিশ সাম্রাজ্যের রানী, খাঁটি পদ্মার ইলিশ। হার্ডিঞ্জ ব্রিজের কাছাকাছি ধরা পড়েছে। ইলিশ মাছের নাক পর্যন্ত বোচা, মনে হয় ব্রিজের স্প্যানের সঙ্গে ধাক্কা খেয়েছে। আজিজ আহমেদ বিরক্ত মুখে বললেন, আজ রান্নাবান্না হবে না। নিশু না করে দিয়েছে, সে নাকি খাবার নিয়ে আসবে। আমি নিশুকে রাগাতে চাচ্ছি না। বাজার কি ফ্রিজে রেখে দেব? ফ্রিজ নষ্ট। আমি কি চলে যাব? চলে যাও, ক্র্যাচ সঙ্গে নিয়ে যাও। বাজার যা এনেছো তাও নিয়ে যাও। আপনার মেজাজ কি বেশি খারাপ? মেজাজ কখন ঠিক হবে কিছু বুঝতে পারছেন? ঘন্টা 6 মধ্যে মেজাজ ঠিক করে বসতাম। তুমি চলে যাও, বাজার যা এনেছো নিয়ে যাও। আপনি রাগ করেছেন নিশুর উপর, সেই রাগ দেখাচ্ছেন আমাকে। এটা কি ঠিক হচ্ছে? আজিজ আহমেদ জবাব দিলেন না। সিগারেট খাবেন চাচাজি? একটা সিগারেট দেই। প্রচন্ড রাগের সময় সিগারেট ধরালে রাগটা কমে, এটা পরীক্ষিত। আজিজ আহমেদ টেবিলে রাখা খবরের কাগজ হাত বাড়িয়ে নিলেন। এই কাজটি করার জন্য তাকে সামান্য ঝুঁকতে হলো। সেই সামান্য ঝুঁকিতেই পায়ে প্রচন্ড ব্যথা বোধ হলো। গরম পানিতে পা ডুবিয়ে রাখলে আরাম হতো। মতিনকে বললেই সে গরম পানি করে দেবে। তার কাউকেই কিছু বলতে ইচ্ছে করছে না। তার ইচ্ছা করছে বাড়িঘর ছেড়ে নিরুদ্দেশ যাত্রা করতে। মতিন ক্র্যাচে ভর দিয়ে ঢাকা শহরে হেঁটে বেড়াচ্ছে। লোকজন তার দিকে তাকাচ্ছে। তবে মতিন যেরকম ভেবেছিল সেরকম হচ্ছে না। কেউ তাকে বিশেষ পাত্তা দিচ্ছে না। গাঢ় সহানুভূতির তেমন কোনো দৃষ্টি তার প্রতি নেই। হাতে বাজারের ব্যাগটাও সমস্যা করছে। ক্র্যাচে হুকের মতো কিছু থাকলে ভালো হতো। সেই হুকে বাজারের থলে ঝুলানো যেত। যারা ক্র্যাচ নিয়ে ঘোরাফেরা করে তাদের মাথায় এই বুদ্ধিটা আসে না কেন? এক পা দুলিয়ে ক্র্যাচে ভর দিয়ে হাঁটার প্রক্রিয়া মতিন রপ্ত করে ফেলেছে। তার ভালোও লাগছে। 2 ক্র্যাচে ভর দিলে শরীর দোলনার মতো সামান্য দোলে, তখন ভালো লাগে। মতিন ঠিক করে ফেলল সে হেঁটে হেঁটেই বোনের বাসায় যাবে। সময় লাগবে, লাগুক, তার হাতে অফুরন্ত সময়। দরজা খুলল তৌহিদা। মতিন বলল, মিস তৌ, বাজারের ব্যাগটা ধরো তো। তৌহিদা বাজারের ব্যাগ ধরল না, হতভম্ব গলায় বলল, আপনার পায়ে কি হয়েছে? লিগামেন্ট ছিঁড়ে গেছে। লিগামেন্টটা কি? নিজেও পরিষ্কার জানি না, ডাক্তাররা জানে। সারতে কতদিন লাগবে? মতিন হতাশ ভঙ্গিতে বলল, এই জীবনে সারবে বলে মনে হচ্ছে না। বাকি জীবন ক্র্যাচে ভর দিয়েই চলতে হবে। এখনো সময় আছে, ভেবে দেখো। কি ভেবে দেখব?
পঙ্গু স্বামী নিয়ে সংসার করতে পারবে কিনা। তৌহিদার কান্না পাচ্ছে। সে চেষ্টা করছে চোখের পানি আটকাতে। বেশিক্ষণ পারবে এরকম মনে হচ্ছে না। তার ইচ্ছা করছে এক্ষুনি ছুটে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে কাঁদে। মানুষটাকে দরজার কাছে ফেলে যেতেও ইচ্ছা করছে না। বেচারা হাঁটতে পারছে না, তার উচিত সাহায্য করা। সে যদি এখন বলে, আপনি আমার শরীরে ভর দিয়ে ঘরে ঢুকুন, তাহলে কি অন্যায় হবে? অন্যায় হলে হবে, লোকে তাকে খারাপ ভাবলে ভাববে, সে কিচ্ছু কেয়ার করে না। মতিন হঠাৎ বিস্মিত হয়ে লক্ষ্য করল তৌহিদা অন্যদিকে ফিরে কাঁদছে। তার প্রধান চেষ্টা কান্না আটকানোর, সে তা পারছে না। কান্না থামানোর প্রক্রিয়ায় সমস্ত শরীর ফুলে ফুলে উঠছে। মতিন বলল, কাঁদছ কেন, সমস্যা কি? তৌহিদা ছুটে পালিয়ে গেল। সালেহা ছোট ভাইয়ের অবস্থা দেখে মনে মনে খুশি হয়েছেন। তার চোখে মুখে আনন্দ আনন্দ ভাব। তিনি বললেন, তোর যে এই অবস্থা হবে আমি জানতাম। তোর দুলাভাইকে বলেছি, বিশ্বাস না হলে জিজ্ঞেস করে দেখিস। মতিন বলল, দুলাভাইকে কি বলেছ? বলেছি যে তোর একটা বিপদ হবে। বুঝলে কিভাবে? টেলিপ্যাথি। স্বপ্ন দেখেছি, শেষ রাতের স্বপ্ন। দেখলাম সাদা রঙের একটা সাপ আমার বাঁ পায়ে ছোবল দিয়েছে। সাপ তোমার পায়ে ছোবল দিয়েছে। স্বপ্নের হিসাবে তোমার পায়ের লিগামেন্ট ছেঁড়ার কথা, আমারটা ছিল কেন? তৌহিদা এই কথায় খুব মজা পেল। একটু আগেই সে কেঁদে এসেছে। অশ্রুপাতের চিহ্ন এখন আর তার চেহারায় নেই। সালেহা বললেন, নিজের উপর স্বপ্ন দেখলে অন্যের উপর ফলে। আমি যদি স্বপ্নে দেখি আমি মারা যাচ্ছি, তাহলে আমি ঠিকই বেঁচে থাকব। আমার নিকট আত্মীয়ের মধ্যে কেউ মারা যাবে। মতিন বলল, আমার পায়ের লিগামেন্ট ফিগামেন্ট ছিঁড়ে একাকার, আর তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুশি, মুখ ভর্তি হাসি। সালেহা বলল, অবশ্যই আমি খুশি। এই অবস্থায় তোকে আমি ছাড়ব না, এখানে রেখে দেব। সুস্থ না হওয়া পর্যন্ত যেতে পারবি না। সর্বনাশ, তোমার এই 2 রুমের বাড়িতে আমি ঘুমাবো কোথায়? তুই ঘুমাবি তৌহিদার ঘরে? বিয়ের আগে তার সঙ্গে ঘুমানো কি ঠিক হবে? তৌহিদা এই কথায় এতই আনন্দ পেল যে হাসির দমকে তার শরীর ফুলে ফুলে উঠতে লাগলো। সালেহা ভাইকে ধমক দিলেন, ফাজলামি কথা আমার সঙ্গে বলবি না, আমি তো দুলাভাই না। তুই তৌহিদার ঘরে ঘুমাবি, তৌহিদা থাকবে আমার সাথে, আর তোর দুলাভাই ড্রয়িং রুমের সোফায় ঘুমাবে। সে যেখানে ইচ্ছা সেখানে ঘুমাতে পারে। মতিন বলল, তাহলে তো সব সমস্যারই সমাধান। আমার খিদে লেগেছে, রান্নাবান্নার আয়োজন করো। সালেহা বললেন, দুনিয়ার বাজার এনেছিস, রাতে সময় লাগবে। আচ্ছা, তুই 3টা গলদা চিংড়ি কোন হিসাবে আনলি? তোমাদের হিসাবে কিনেছি। দুলাভাইয়ের জন্য একটা, তোমার জন্য একটা, আর তোয়ের জন্য একটা। আমি গলদা চিংড়ি খাই না, হাই কোলেস্টেরল। তৌফাও ডাকবি না, শুনতে জঘন্য লাগে। তৌহিদা, তুমি জোগাড় যন্ত্র করো, আজ আমি রাঁধব। মতিন বলল, আপা তুমি তো রাঁধতে পারো না, সব নষ্ট করবে। তোও রাঁধুক। কথা বাড়াবি না, গোসলে যা, তোর গা দিয়ে ঘামের গন্ধ বের হচ্ছে। মতিন বলল, মগ ভর্তি করে 1 কাপ চা দাও তো আপা। চা খেতে খেতে গোসল করব। শরীরের ভেতর ঢুকবে গরম চা, বাইরে ঠান্ডা পানি, ঠান্ডা গরমে মিলে সিরিয়াস রিয়াকশন। মতিন মগ ভর্তি চা নিয়ে বাথরুমে ঢুকেছে। রান্নাঘরে তৌহিদা এবং সালেহা। সালেহা সকালবেলাতেই দাঁতের ব্যথা এবং পেটের ব্যথায় কুকু করছিলেন, এখন মহা আনন্দে রান্নাবান্না করছেন। তৌহিদার সঙ্গে হাসি মুখে গল্প করছেন। গল্পের বিষয়বস্তু একটাই, মতিন। আমার ভাইটার কিরকম পাগলা স্বভাব দেখছিস? চা খেতে খেতে গোসল করবে। বিয়ের পর কি যে যন্ত্রণায় তুই পড়বি, তোর কলিজা ভাজা ভাজা করে দেবে। ঠিক বলছি না? ছোটবেলায় সে কিন্তু খুব শান্ত ছিল। যতই তার বয়স হচ্ছে ততই সে দুষ্টু প্রকৃতির হচ্ছে। তবে যতই দুষ্টু হোক, তার অন্তর দিঘির পানির মতো। পরিষ্কার পানি না ময়লা পানি? তুইও দেখি মতিনের মতো কথা বলা শুরু করেছিস। ময়লা পানি কি জন্য হবে? দিঘির টলটলা পানি। তৌহিদা সালেহার কথায় বাধা দিয়ে হঠাৎ নিচু গলায় বলল, আপা আমাদের বিয়েটা কবে হবে? বলেই লজ্জায় মাথা নিচু করে ফেলল। সালেহা অবাক হয়ে তাকিয়ে আছেন।
তৌহিদা মরমে মরে যাচ্ছে। এরকম একটা লজ্জার কথা সে কিভাবে বলে ফেলল? তার কি মাথা খারাপ হয়ে যাচ্ছে? মনে হয় মাথা খারাপই হয়েছে। মাথা খারাপ মানুষ দিনে দুপুরে চোখের সামনে অদ্ভুত জিনিস দেখে, সেও দেখে। কয়েকদিন আগে সে তার নিজের ঘরে দরজা বন্ধ করে শুয়েছিল, ঘুমাচ্ছিল না, জেগেই ছিল। হঠাৎ শুনল মতিনের গলা। মতিন বিছানার পাশ থেকে বলছে, মিস তৌ, অসময়ে ঘুমাচ্ছ কেন? সে চমকে পেছনে ফিরে দেখে মতিন চেয়ারে বসে আছে, তার মুখ হাসি হাসি। তৌহিদা ধর্মর করে উঠে বসে দেখে কিছু নেই। তৌহিদার ধারণা সে কিছুদিনের মধ্যেই পুরোপুরি পাগল হয়ে যাবে। পাগল হয়ে রাস্তায় রাস্তায় গান গেয়ে বেড়াবে, কিংবা হাতে একটা লাঠি নিয়ে রিক্সা কন্ট্রোল করবে। রাতে চাদর মুড়ি দিয়ে ফুটপাতে শুয়ে থাকবে। সালেহা বলেন, তৌহিদা, কি চিন্তা করো? তৌহিদা নিচু গলায় বলল, কিছু চিন্তা করি না। সালেহা বলেন, তোমার বিয়ের দায়িত্ব আমি নিয়েছি, যথাসময়ে বিয়ে দেব। বিয়েতে খরচপাতিও করব। তোমার তিন কুলে কেউ নাই বলেই হাতে সুতা বেঁধে বিয়ে হবে তা না। এক সেট গয়নাও দেব, তবে একটা শর্ত আছে। কি শর্ত? তোমাদের একটা সন্তান আমাকে দিয়ে দেবে, আমি পালব। সে আমাকে মা ডাকবে, তোমাকে না। তৌহিদা গাঢ় স্বরে বলল, আপনি যা বলবেন তাই হবে। মতিন নিজের গায়ে পানি ঢালার আগে ক্র্যাচ দুটি সাবান দিয়ে ধুয়ে নিল। একটা ক্র্যাচে দাগ পড়ে গিয়েছিল, অনেকক্ষণ চেষ্টা করলো দাগ উঠানোর। সামান্য কিছু সময় ক্র্যাচের সঙ্গে কাটানোর জন্যই কি মতিনের ক্র্যাচ দুটির প্রতি মায়া জন্মেছে? মানুষের মায়া শুধু যে মানুষের এবং জীবজন্তুর দিকেই প্রবাহিত হয় তা না, জড়বস্তুর দিকেও প্রবাহিত হয়। মতিন ঠিক করে ফেলেছে, ক্র্যাচের আত্মকাহিনী নামের একটা লেখা লিখবে, স্যাটায়ার টাইপ লেখা। আমি কে, কি আমার পরিচয়? আমি একটা ক্র্যাচ, মানুষের বগলে ঘামের দুর্গন্ধে আমার দিন কাটে। কবিগুরু রবীন্দ্রনাথ বলেছিলেন, আমার এই দেহখানি তুলে ধরো। তখন কি তার মনের কোথাও ক্র্যাচ নামক বস্তুটি ছিল? তিনি কাকে দেহখানি তুলে ধরার গুরুদায়িত্ব দিয়েছিলেন? ক্র্যাচকে? বাথরুমে দরজায় টুকটুক করে টোকা পড়ছে। মতিন বলল, কে? আমি তৌহিদা। কি চাও মিস তৌ? আপনার কি আরো চা লাগবে? তুমি চা নিয়ে এসেছ? ভেরি গুড। তুমি একজন পঙ্গু মানুষের দোয়া পেয়ে গেলে। তুমি বড়ই ভাগ্যবতী মেয়ে। তৌহিদার চোখে আবারও পানি এসে যাচ্ছে। সে অবশ্যই ভাগ্যবতী, শুধু ভাগ্যবতী না, অসীম ভাগ্যবতী। অসীম ভাগ্যের কারণেই এমন একজনের সঙ্গে তার বিয়ে হচ্ছে। অনেকক্ষণ হলো তৌহিদা বাথরুমের দরজার পাশে দাঁড়িয়ে আছে। তার উচিত সালেহা আপাকে রান্নায় সাহায্য করা, কিন্তু সে এখান থেকে নড়তে পারছে না। এত পদ রান্না হয়েছে, মতিন কিছুই খেল না, তার নাকি ক্ষুধা মরে গেছে। সালেহা বিরক্ত হয়ে বললেন, ক্ষুধা কেন মরে যাবে? মতিন বলল, ক্ষুধা হচ্ছে একটা প্রাণীর মতো, তার জন্ম আছে, মৃত্যু আছে। ক্ষুধা শৈশব থেকে যখন যৌবনে আসে তখন তার বিয়ে হয়, বাচ্চা কাচ্চাও হয়, তখনই ক্ষুধা প্রচন্ড হয়। এখন বুঝেছ? সালেহা বললেন, না, না বুঝলে কিছু করার নেই। আমি উঠলাম এবং চললাম। মতিন ক্র্যাচ ফেলে হেঁটে ঘর থেকে বের হয়ে গেল। তৌহিদা এবং সালেহা মুখ চাওয়াচাই করল। যে মানুষটা ক্র্যাচে ভরনা দিয়ে এক পা ফেলতে পারছিল না, সে কেমন গটগট করে দরজা খুলে চলে গেল। বিকাল 5টা। আজিজ সাহেব ঠিক আগের জায়গাতেই বসে আছেন। কথা ছিল নিশু তার জন্য খাবার নিয়ে আসবে। নিশু আসেনি, হয়তো ভুলে গেছে। আজিজ আহমেদের পায়ের ব্যথা বেড়েছে, পা ফুলে উঠেছে। কমল তার বাবার পাশে বসে আছে, কাছাকাছি বসেছে। সালেহা ইমরান ইচ্ছা করলেই ছেলের গায়ে হাত রাখতে পারেন, তবে এই কাজ তিনি কখনো করবেন না। অটিস্টিক শিশুরা গায়ে হাত রাখা খুবই অপছন্দ করে। তারা নিজেরা অন্যদের গায়ে হাত দেয় না, অন্যদেরও তাদের গায়ে হাত দিতে দেয় না। শরীরে হাত দেওয়াকে তারা মনে করে তাদের নিজস্ব ভুবনে আক্রমণ। কমলের দৃষ্টি স্থির এবং কিছুটা বিষণ্ণ। সে তাকিয়ে আছে টিভি স্ক্রিনের দিকে। আজ মুভি নাইট, সব ঠিক করা আছে, এখনই ছবি শুরু হবে। রিমোট কন্ট্রোল সালেহা ইমরানের হাতে। ছবির নাম দ্য 9th গেট।
রোমান পলনস্কির ছবি। সালেহ ইমরান ছবির বিষয়বস্তু নিয়ে কিছুটা চিন্তিত। ভূত প্রেতের ছবি হলে কমলের সমস্যা হবে। সে লজিক দিয়ে যখন কিছু ব্যাখ্যা করতে পারে না তখনই অস্থির বোধ করে। সালেহ ইমরান ছবি শুরু করার আগে সবসময় কিছুক্ষণ ছেলের সঙ্গে কথা বলেন। কথা বলার প্রক্রিয়া শুরু হয়েছে। হ্যালো কমল। হ্যালো। আমি কি অল্প কিছু সময়ের জন্য তোমার পিঠে হাত রাখতে পারি? নো। সন্তানের পিঠে হাত রেখে কথা বলা একজন পিতার জন্য খুবই আনন্দের ব্যাপার। আনন্দের ব্যাপার কেন? পৃথিবীর সব বাবাই সন্তানের প্রতি তার স্নেহ দেখাতে চান। সন্তানকে স্পর্শ করা স্নেহ প্রদর্শনের অংশ। তুমি আমার পিঠে হাত রেখে স্নেহ দেখাবে। কাকে দেখাবে? এখানে আমরা দুজন ছাড়া কেউ নেই। কে দেখবে? আমরা দেখব। আমরা দুজন তো স্নেহের ব্যাপারটা জানি। আমাদের আবার জানানোর দরকার কি? তুমি যখন কাউকে ভালোবাসো তখন শুধু একবার আই লাভ ইউ বলো না, বারবার বলো। একবার বললেই তো হয়, বারবার বলো কেন? কমল কিছুক্ষণ চুপ করে থেকে বলল, লাভ শব্দটা 24 ভাবে বলা যায়। সালেহ ইমরান বলেন, 24 ভাবে মানে? বুঝতে পারছি না। কাগজে লিখলে বুঝতে পারবে। কাগজে লিখে আমাকে দেখাও। সালেহ ইমরান কাগজ এনে দিলেন। কমল অতি দ্রুত লিখতে লাগলো। LOVE LVOE LEOV OLVE OVLE OVEL। সালেহ ইমরান বললেন, আর লিখতে হবে না, বুঝতে পারছি। কমল বলল, সরি শব্দটা 60 ভাবে লেখা যায়, তবে আমি একজনকে 59 ভাবে বলেছি। 60 ভাবে বলনি কেন? আমার ইচ্ছা। সেই একজনের নাম কি মতিন? হ্যাঁ। সে মনে হয় আমার সরি বুঝতে পারেনি। বুঝতে পেরেছে, আমাকে বলে গেছে। সে আর আসবে না? না। আমি তার সঙ্গে কথা বলতে চাই। তুমি চাইলেই তো সবকিছু হবে না, তাকেও চাইতে হবে। কমল চুপ করে গেল। সে এতক্ষণ বাবার দিকে তাকিয়ে কথা বলছিল, এখন তাকালো টিভি স্ক্রিনের দিকে। সালেহ ইমরান স্বস্তি বোধ করলেন। ছেলের মাথা থেকে মতিনের অংশ দূর হয়েছে, এখন ছবির দিকে মন দেওয়া যায়। পুত্রের সঙ্গে ছবি দেখার এই অংশটি তার জন্য অত্যন্ত ক্লান্তিকর। তারপরেও প্রতি সপ্তাহে এই কাজটা তাকে করতে হয়। সালেহ ইমরান বললেন, ছবি কি শুরু করব? কমল বলল, মা দেখবে না? না, সে একটা কাজে গিয়েছে। মা কাজে যায়নি, মা ঘরে আছে। তুমি মিথ্যা কথা বলছো। আমি বলতে চেয়েছি সে কোনো একটা জরুরি কাজে ব্যস্ত। মা কোনো জরুরি কাজে ব্যস্ত না। মা ম্যাগাজিন পড়ছে। ম্যাগাজিনের নাম নিউজ উইক। নিউজ উইক পড়াটাই হয়তো তার জন্য এই মুহূর্তে ছবি দেখার যে জরুরি। কমল বাবার দিকে দৃষ্টি ফিরিয়ে বলল, মা ছবি দেখতে পছন্দ করে না, এই জন্য ছবি দেখে না। সালেহ ইমরান বলেন, হতে পারে। কমল বলল, তুমিও ছবি দেখতে পছন্দ করো না। সালেহ ইমরান বলেন, পুরোপুরি ঠিক না হলেও কথাটা আংশিক সত্য। আংশিক সত্য কথাটার মানে কি? আংশিক সত্য মানে কিছুটা সত্য। সেটা কিভাবে হবে? একটা সংখ্যার কিছুটা সত্য কিছুটা মিথ্যা হবে না। 5 একটা সংখ্যা, 5-এর কিছুটা সত্য কিছুটা মিথ্যা হবে? 5-এর 4 পর্যন্ত সত্য এক মিথ্যা তা হবে না। মানুষের কথা এবং অঙ্কের কথা এক না। কমল কিছুক্ষণ চুপচাপ থেকে আবারও পুরনো প্রসঙ্গে ফিরে গেল। শীতল গলায় বলল, আমি তার সঙ্গে কথা বলতে চাই। কার সঙ্গে কথা বলতে চাও? মতিন। কমল শোনো, তুমি চাইলেই সবকিছু হবে না। এখন তুমি যদি আকাশের চাঁদ হাতে নিয়ে দেখতে চাও, তুমি কি পারবে? তোমাকে দেখতে হবে খালি চোখে কিংবা দূরবীন দিয়ে। আমি তার সঙ্গে কথা বলতে চাই। মতিন চলে গেছে, সে কোথায় গেছে আমি জানি না। আমি তার সঙ্গে কথা বলতে চাই।
সালেহ ইমরান শান্ত গলায় বললেন, কমল, তুমি বুদ্ধিমান ছেলে, তোমার মাথায় লজিক আছে, লজিক দিয়ে বুঝতে চেষ্টা করো, চাইলেই সবকিছু হয় না। কমল চাপা গলায় বলতেই থাকলো, আমি তার সঙ্গে কথা বলতে চাই, আমি তার সঙ্গে কথা বলতে চাই, আমি তার সঙ্গে কথা বলতে চাই। কমল, ডিয়ার সন, প্লিজ প্লিজ স্টপ, আই বেগ ইউ। কমল চুপ করে গেল। সালেহ ইমরান স্বস্তির নিঃশ্বাস ফেললেন। আর দেরি না করে ছবিটা শুরু করা দরকার। তিনি ছেলের দিকে তাকিয়ে বললেন, বাবা, ছবি শুরু করি। কমল বলল, বাবা, আমি একটা ভুল করেছি। সালেহ ইমরান বিস্মিত হয়ে বললেন, কি ভুল? বড় ভুল। বলো শুনি, কি ভুল? আমি বলেছিলাম একটা সংখ্যার কিছুটা সত্য কিছুটা মিথ্যা হয় না, আসলে হয়। সালেহ ইমরান বললেন, কমল, আমি তোমার কথা বুঝতে পারছি না। কমল বলল, ৮ একটা সংখ্যা, ৮-এর কিছুটা সত্য কিছুটা মিথ্যা হতে পারে। এখনো বুঝতে পারছি না, বুঝিয়ে বলো। কমল কাগজে লিখল, 8 equal to 2 into left bracket 2 root over minus 1 right bracket into left bracket 2 root over minus 1 right bracket। লেখা শেষ করে বাবার দিকে কাগজ উঁচু করে ধরে বলল, এখানে 2 সত্য, কিন্তু 2 root over minus 1 মিথ্যা। 8 সত্য, কিন্তু 8-এর 3টা অংশের মধ্যে 2টা অংশ মিথ্যা। সালেহ ইমরান বলেন, আমি এখনো বুঝতে পারছি না, অঙ্ক আমার বিষয় না। এটা সহজ অঙ্ক। তোমার কাছে হয়তো সহজ, আমার কাছে না। কমল বলল, আমি যে ভুল কথা বলেছিলাম এটা কি বুঝতে পারছো? সালেহ ইমরান বলেন, তুমি যখন বলছো ভুল, তখন নিশ্চয়ই ভুল, তবে আমি এখনো বুঝতে পারছি না। এসব জটিল বিষয় থাকুক, এসো ছবি দেখি। কমল বলল, আমি ওনার সঙ্গে ছবি দেখব। কার সঙ্গে? ওনার নাম মতিন। কমল, বাবা শোনো, তোমাকে যুক্তি দিয়ে বুঝিয়েছি এটা সম্ভব না। তুমি অঙ্ক বুঝতে পারো, যুক্তি বুঝবে না কেন? আমি তার সঙ্গে কথা বলতে চাই, তার সঙ্গে কথা বলতে চাই, সঙ্গে কথা বলতে চাই, কথা বলতে চাই, বলতে চাই, চাই। কমল, কমল, প্লিজ বেবি, প্লিজ। কমলের মুখ লাল, চোখ রক্তবর্ণ, তার নিঃশ্বাস প্রশ্বাস অতি দ্রুত, শরীর ঘামছে। সে তার হাতের মুঠি বন্ধ করছে, খুলছে। এক্ষুনি তার অ্যাপিলেপটিক সিজারের মতো হবে, তখন তার জিভে কামড় পড়তে পারে। সালেহ ইমরানের উচিত এই মুহূর্তে কমলের 2 দাঁতের ফাঁকে কঠিন কিছু ঢুকিয়ে দেওয়া। কমল কথা উল্টো করে বলা শুরু করল। তার গলার স্বর হয়েছে তীব্র সাপের শীষের মতো। উল্টো করে বলায় মনে হচ্ছে সে ভিন গ্রহের কোনো প্রাণীদের অচেনা অদ্ভুত ভাষায় কথা বলছে। ইচ্ছা তেলব থাকেঙ্গে শ্রোতা মিয়া, ইচ্ছা তেলব থাকেঙ্গে শ্রোতা মিয়া, ইচ্ছা তেলব থাকেঙ্গে শ্রোতা মিয়া। সালেহ ইমরান ছেলের পিঠে হাত রাখার সঙ্গে সঙ্গে তার অ্যাপিলেপটিক সিজার হলো। তিনি চাপা গলায় বলতে থাকলেন, ও গড, ও গড, ও গড। মতিন শোবার আয়োজন করছে, আয়োজন ব্যাপক। সে প্রথমে বিছানায় একটা শীতল পাটি বিছায়, ভেজা গামছায় শীতল পাটি মোছা হয়। জানালা খুলে সিলিং ফ্যান ছাড়ে। ফ্যানের বাতাসে শীতল পাটি ঠান্ডা হবার পর সে খোলা জানালার পাশে দাঁড়িয়ে দিনের শেষ সিগারেটটা খায়। সিগারেট শেষ হবার পর হাই ওঠার জন্য অপেক্ষা করে। সে হাই না ওঠা পর্যন্ত বিছানায় যায় না। আজ সে তার দিনের শেষ সিগারেটটা ধরিয়েছে। সিগারেট শেষ হবার আগেই হাই উঠে গেছে। সে ইচ্ছা করলেই আধ খাওয়া সিগারেট ফেলে দিয়ে বিছানায় চলে যেতে পারে। এই সময় দরজায় টোকা পড়ল। সাবধানী ভদ্র টোকা। নিশ্চয়ই বাইরের কেউ। মেসের লোকজন দরজায় টোকা দেয় না, ধাক্কা দেয়। শেষ হলো আজকের পর্ব। শুনছিলেন হুমায়ুন আহমেদের রচিত উপন্যাস কে কথা কয়। আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। যারা গল্পন্যাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন, এতে করে আমি কোনো নতুন গল্প আপলোড করলেই আপনারা তা নোটিফিকেশন পাবেন। সকলে সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন এই কামনায় আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি।